শিশির ভাইয়ের বলা কথা শুনে অবশেষে রাজি হয়ে গেলাম আমি। ভেতরে এসে সবাইকে বললাম আমি যাব। এটা শুনে সবাই খুশিতে আত্মহারা, সাথে আমিও। তবে তা যাওয়ার খুশিতে নয়, মুক্ত হওয়ার খুশিতে। নীল ভাইয়ের থেকে মুক্তি পাবো আমি, চিরকালের মতো মুক্তি। আবার ফিরে যাব ওই জীবনে, আমার স্বাধীন জীবনটায়। ভাবলেই খুশির জোয়ারে ভেসে যাচ্ছে মন। নীল ভাইয়ের রুমে এসে বাড়ি যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। নীল ভাইয়া কোথায় আছেন তা আমার জানা নেই, আর জানার কোনো আগ্রহ নেই। আমি খুব খুশি হব যদি নীল ভাইয়া নামক বদমাইশ লোকটি রুমে না আসে আর আমাদের সাথে ওই বাড়িতেও না যায়। আমি একা যাব আর একাই থেকে আসব। আহা কি আনন্দ! মনের সুখে অল্প কিছু গোছগাছ করতে ব্যস্ত ছিলাম আমি। ব্যস্ততা আকস্মিক বাঁধভাঙা তীব্র অস্বস্তিতে পরিণত হলো। কোনো এক আগন্তুক আমায় পেছন থেকে জড়িয়ে ক্রমাগত ঘাড়ে নাক ঘষছে। আমি বেশ বুঝতে পারছি ওটা ওই লুচ্চু লোকটা ছাড়া আর কেউ না। সরতে চাইছি কিন্তু পারতেছি না সরতে। নীল ভাইয়ার বাঁধা শক্ত বাহু ডোরে যে আবদ্ধ আমি, এক চুল সরার ক্ষমতা আমার মধ্যে নেই। নীল ভাইয়া ওনার হাতের বাঁধন আরও একটু শক্ত করে আমার শরীরের সাথে মিশে গেলেন। পেট বরাবর এতটাই শক্ত হাতে চেপে ধরে আছে যে মনে হচ্ছে আমার হাড়গোড় সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই দত্তের মতো শরীর নিয়ে কোন বিবেকে আমায় জড়িয়ে ধরেন উনি? একটু কি মানবতা আসে না ব্যাটার ভেতরে? আমি যদি ওনার শরীরের চাপা খেয়ে এখনই ইন্তেকাল করি, তাহলে ওই রাক্ষসটা পরে আমায় বিরক্ত করবে কিভাবে? এটা ভেবেও তো আমায় একটু রেহাই দেওয়া উচিত নাকি? শয়তান দেখেছি কিন্তু ওর মতো দেখিনি। ব্যাটা ওয়ার্ল্ডের বেস্ট লুচ্চু। পুরো ছেলেজাতির ট্রেনিং নেওয়া উচিত এর থেকে। আমার বিশ্বাস উনি বিশ্ববিখ্যাত লুচ্চুর খেতাব জয় করবেন ইনশাআল্লাহ। আমার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায়, শ্বাস প্রশ্বাসে, মস্তিষ্কের নিউরনে তুমি অসুখরূপী ছড়িয়ে পড়েছ। তারা বারবার মাতাল করে দিচ্ছ আমায়। মারাত্মক নেশায় জড়িয়ে পড়েছি আমি। কেন আমায় এভাবে জ্বালাচ্ছ পিসিটা? আমার যে অত্যাচার আর সহ্য হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে যেন। প্রতিনিয়ত যুদ্ধ করছি অবাঞ্ছিত অনুভূতির সাথে। কতক্ষণ পেরে উঠবো তা আমার জানা নেই। এই পিচ্ছিটা জানো তোমায় আজ কত কিউট লাগছে। আমি চোখ ফেরাতে পারছিলাম না। মনে অদম্য ইচ্ছেরা হানা দিচ্ছিল বারবার। আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। নেশার তোরে মাতাল মাতাল লাগছিল সব কিছু। পাগল হয়ে যাচ্ছিলাম আমি। ওই ঘোর লাগা অনুভূতিটা কি মারাত্মক তীব্র তা কল্পনাতেও ভাবতে পারবে না তুমি। তোমায় না পাওয়ার যন্ত্রণার তিলে তিলে শেষ করতে চাইছে আমায়। খুব কষ্ট হয় গো। ভেতরটা হতবিহ্বল হয়ে পড়েছে তোমায় না পাওয়ার আক্রোশে। বলতে পারো আমি কি করব? তোমায় ভালোবাসার অধিকারটা যখন আমায় দাওইনি, তুমি তাহলে কেন এত টানো তোমার প্রতি? বলতে পারো কেন বারবার নেশা ধরিয়ে দাও দৃঢ়ভাবে? তোমার মাদকতার নেশা আজ আমায় বাদছাড়া করে দিতে চাইছিল। আই ওয়াজ বিং কন্ট্রোললেস দ্বারা। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে তোমার পাশ থেকে চলেই গিয়েছিলাম। সবার সামনে যদি কোনো ভুল করে বসি সেই ভয়ে। ওই মুহূর্তে তোমার পাশে থাকলে নিজেকে ঠিক রাখতে পারতাম না, কখনো না। আমি পাগল হয়ে গেছি জানো, বদ্ধ পাগল আমি তোমার জন্য। জাস্ট ফর ইউ পিসিটা। ঘোর লাগা কণ্ঠে নীল ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেই বুকের ভেতর হঠাৎ ধুক করে উঠল। কেমন যেন হতে লাগলো আমার। নাম না জানাই অনুভূতির স্বাদ গ্রহণ আজই প্রথম গ্রহণ করছি আমি। ব্যাস, তারপর শুরু হয়ে গেল আমার কাঁপাকাঁপি। এ ধরনের কথাগুলো শুনে কেউ কি স্বাভাবিক থাকতে পারে? না, দম বন্ধ হয়ে আসে। হৃৎপিণ্ড কখনো ভয়ানক গতিতে ছোটে, কখনো আবার তার গতি প্রচণ্ড স্থির হয়ে পড়ে। এক কথায় নাজেহাল অবস্থা হয়ে যায়। ভাইয়া ছাড়ুন, ভীতু কণ্ঠে কথাটা বললাম। ওপাশ থেকে এবার মাতাল কণ্ঠে ভেসে আসলো কানে। ছাড়তে যে ইচ্ছে করছে না বউ। কি করে সারি বলো? বলেই ঘাড়ে চুমু দিল। শরীরের প্রত্যেকটা লোম খারাপ হয়ে গিয়েছে। ইস, এরকম অসহনীয় পরিস্থিতির শিকার আমি কেন হই? এমনিতেই কাছের মানুষ ব্যতীত বাকি সব ছেলে নামক ব্যক্তি দেখলেই আমার অ্যালার্জি টাইপ ফিলিংস আসে। আমি জাস্ট সহ্য করতে পারি না, এতটাই সংকোচ বোধ হয়। অথচ এই অসভ্য লোকটা সারাক্ষণ আমার কাছে আসার মতলবে থাকে। আস্ত একটা অসহ্যকর বস্তু। খুব চেষ্টা করছি নিজেকে মুক্ত করার, কিন্তু পেরে উঠলে তো তবে। দত্তটা অসীম শক্তিশালী, যে আমাকে তুড়ি মেরে চ্যাপ্টা বানানোর ক্ষমতা রাখে। নীল ভাই ওনার বাহুডোর থেকে আমায় মুক্তি দিয়ে তৎক্ষণিক আমার কোমর চেপে ধরে হ্যাঁচকা টানে সামনে ঘুরিয়ে বুকের সাথে মিশিয়ে নিলেন আমাকে। মুখ কাচুমুচু করে কুকরি হয়ে দাঁড়িয়ে আছি। নীল ভাইয়ার চাহনি মাদকীয়, যেন তেন মাদকতা নয়, এ যেন গভীর আক্রোশ ভরা প্রখর চাহনি।
ওনার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। আমি স্পষ্ট বুঝতে পারছি উনি কিছু একটা করতে চাইছেন, ভয়ানক কিছু। ওনার স্থির দৃষ্টির আইরিশে গভীর তৃষ্ণা ভেসে আছে, যার ফলেই আমি ভয় পেয়ে গেছি। নীল ভাই আস্তে আস্তে আমার মুখের দিকে এগোচ্ছেন, তা দেখে আমার আত্মা কাঁপা অবস্থা। উনি আমার আরও কাছে আসতে নিলেই দরজায় কড়া পড়ল। মামনি দরজা ধাক্কাতে ধাক্কাতে আমায় ডাকছেন। নীল ভাই আমায় ছেড়ে দেওয়া মাত্রই তৎক্ষণিক দূরে সরে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। উফ, থ্যাংক ইউ মামনি, তুমি আমায় বাঁচিয়ে দিলে। নীল ভাইয়া দরজা খুলে দেওয়ার সাথে সাথে মামনি ঘরে প্রবেশ করলেন। বিচলিত কণ্ঠে তারা দেখে বললেন, কিরে, তোরা এখনও রেডি হসনি কেন? নীল ভাইয়া সহাস্যে বললেন, এই তো আম্মু, রেডি হব এখন। তুমি যাও, আমরা আসছি। তাড়াতাড়ি আয়, তোর বাবা তাড়া দিচ্ছে। যাচ্ছি আম্মু, তুমি যাও। মামনি চলে গেলেন। নীল ভাইয়া আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। সেদিকে চোখ না দিয়ে ছুট্টে ঘর থেকে বেরোতে নিলেই নীল ভাইয়া খপ করে আমার হাত ধরে ফেললেন। আচমকা হ্যাসকাটান মারায় ওনার বক্ষ দেশে দুম করে এসে আছড়ে পড়লাম আমি। দ্রুত গতিতে ছুটোছুটি করেও হচ্ছে না, পারছি না নিজেকে ছাড়াতে। ইস, রাক্ষসটার গায়ে এত শক্তি কেন? 100 টাকা নড়তেও পারি না আমি। কি ভেবেছিলে আম্মু এসেছে বলে সেই বাহানায় পালিয়ে যাবে তুমি? আর হ্যাঁ, আর আমি তোমাকে পালাতে দেব? হুম, এত ইজি না। ভাইয়া প্লিজ ছেড়ে দিন, কাঁদো কাঁদো কণ্ঠে কথাটা বললাম। নীল ভাই আমার চোখের দিকে তাকিয়ে ঠোঁটের কোনো দুষ্টু হাসি ঝুলিয়ে দুষ্টু গলায় বললেন, ছাড়তে বললেই ছেড়ে দেবো নাকি? আমায় পাগল করে পালিয়ে যাবে আর আমি যেতে দেবো? হুম, আজ তুমি সেজেছো বলেই এত পাগল পাগল লাগছে নিজেকে আমার। মাতাল হয়ে গেছি তোমার নেশায়। নেশা যখন ধরিয়েছই এই মনে, তখন নেশা কাটিয়ে দিয়ে যাও। আর তা কাটাতে আমার তোমাকেই প্রয়োজন খুব। আমার ঠোঁটের দিকে এগোতে এগোতে এক ঝটকায় চোখ বুজে নিলাম আমি, জানি না কী হবে এখন। নীল হাসলো তার আর ভয় পাওয়া মুখ দেখে। মুখ কাঁচুমুচু করে দাঁড়িয়ে আছে মেয়েটার, তাতে ওকে আরও দ্বিগুণ কিউট লাগছে। কম্পিত ঠোঁটজোড়া অনবরত টানছে নীলকে। ইচ্ছে করছে খুব তার আর ঠোঁট ছুঁয়ে দিতে, কিন্তু সেই ইচ্ছেকে প্রশ্রয় দিচ্ছে না নীল, কারণ ওই অধিকারটা তো দেয়নি ওকে তারা, আর দেয়নি বলেই চাইলেও পারবে না ওর ঠোঁট ছোঁয়াতে। তবে তাতেও নীলের কোনো আফসোস নেই, তারা ওর কাছে আছে, এতেই নীল সন্তুষ্ট। নীল মিষ্টি করে একটা হাসি দিয়ে তারার কপালে ঠোঁট ছোঁয়ালো। নীলের ঠোঁটের উষ্ণ পরশ পেয়ে চোখ খুলল তারা। তার দৃষ্টি জুড়ে আকাশ সমান কৌতূহল। ও ভাবতে পারেনি ঠোঁটের দিকে এগোনোর পর কপালে চুমু দেবে, তা দেখে চমকে উঠেছে সে, অবাক হয়েছে। নীল তার ঠোঁট জোড়াকে মৃদু প্রসারিত করলো, তারপর তারার দুগালে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, অবাক হচ্ছে পিসিটা? আমি তোমার ঠোঁট ছোঁয়াবো না, তার পারমিশন আমায় দাওনি তুমি, তাই চুমুটা কপালের প্রাপ্য। যেদিন এই নীলের বুকে মাথা রেখে ভালোবাসি বলবে, সেদিন আমার অতৃপ্ত ইচ্ছেগুলোকে মেটাবো আমি। ততদিন না হয় অপেক্ষা করি। নীল ভাইয়ের কথা শুনে থ লেগে গেল মস্তিষ্ক। লোকটা এমন কেন আমি বুঝতে পারি না। কখনো বলে পাগল হয়ে যাচ্ছে, কখনো বলে মাতাল, কখনো ওনার আমাকেই চাই, এখন আবার বলে অপেক্ষা করবে। একটা ব্যক্তিত্বের কয়টা রূপ থাকে। ওনার টালমাটালি কথাগুলো সব বড্ড কৌতূহলপ্রবণ। নীল ভাই আমায় ছেড়ে দিলেন, মিষ্টি হেসে জানালেন, এত ভেবো না, যাও রেডি হও। কৌতূহল দমানোর সময় পরে আরও অনেক পাবে। যাও ফার্স্ট রেডি হয়ে নাও। বিনা বাক্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর ড্রয়িংয়ে আসলাম। আমার নিচে আসার 5 মিনিটের মাথায় নীল ভাইয়া নিচে নামলেন। খেয়াল করে দেখলাম নীল ভাইয়া কালো রঙা পাঞ্জাবি পরে আছেন, ফলে ওনাকে প্রচণ্ড সুন্দর দেখাচ্ছে। ওনার হাতে কালো ডায়ালের ঘড়ি, যেটা উনি অলওয়েজ ক্যারি করেন। ওনার পায়ে কালো রঙের জুতা, যেটা সচরাচর বরেরা পরে। জুতোটা সামনের দিকে চোখা ধরনের, তবে যুগ সময় পরিবর্তন হয়ে এখন এটা বরদের পায়ে দৃশ্যমান আজকাল। নীল ভাইয়ার ডান গালে থাকা কালো তিলটা চিকচিক করে ফুটে উঠেছে। সব মিলিয়ে নীল ভাইয়াকে দেখতে ডেশিং লাগছে, এক কথায় ক্রাশ। উনি এই অবস্থায় বাইরে গেলে কত মেয়ে যে ঘায়েল হবে তা আমার হিসাবের অগন্তি। নীল ভাইয়া নিচে নেমে এসে সবার দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দিল। মামনি নীল ভাইয়ের সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোর সাথে আমার কিছু কথা আছে নীল, আমার ঘরে আয়। মামনি চলে গেলেন। তার সাথে আমার মাথাতেও এক বস্তা চিন্তা ঢুকিয়ে দিলেন। আমি কখনো মামনিকে গম্ভীর হতে দেখিনি, আর এভাবে কথা বলতে দেখিনি। ব্যাপারটা আসলেই কি? কেন ডেকে নিয়ে গেলেন মামনি নীল ভাইয়াকে? নন্দিতা আহমেদ নীলকে তার ঘরে নিয়ে যাওয়ার পর নীল ওনাকে কৌতূহলী গলায় প্রশ্ন করল, কি কথা বলবে আম্মু? নন্দিতা আহমেদ শক্ত গলায় বললেন,
তোর ওপর ভরসা করে আমি তারাকে তোর হাতে তুলে দিয়েছি নীল। তারা খুব নরম স্বভাবের, আর সবচেয়ে বড় কথা, ও তোকে প্রচণ্ড ভয় পায়। তুই ওর সাথে সবসময় ভালো আচরণ করবি নীল। যতদিন পর্যন্ত তোর প্রতি তারার ভয় না কাটছে, ততদিন তুই ওর প্রতি কোনো প্রকার অনাধিকার খাটাবি না। আমি চাই না তুই মেয়েটাকে কোনোভাবে কষ্ট দিস। তোর কারণে তারা কোনো কষ্ট পাক। আশা করি আমি কি বলতে চাইছি তুই ভালো করে বুঝতে পেরেছিস। নীল মাথা নাড়ল, আবেগী কণ্ঠে বলল, আম্মু, তুমি ভালো করেই জানো তারাকে আমি কতটা ভালোবাসি। ওর আঘাতে সবচেয়ে বেশি কষ্ট পাই আমি। ব্যথা ও পেলেও চিনচিন করে আমার বুকে। কি করে আমি তারাকে কষ্ট দেব বলো? না দিলেই ভালো। আমি চাই না অতীতের মতো বাজে আচরণ করে ওকে আঘাত দিস। এমনিতেও ওর মনটা বিষিয়ে আছে নীল, তুই ওর মনকে বিষিয়ে দিয়েছিস। পারলে চেষ্টা করিস সেই বিষ বের করে ফেলতে, যদিও জানি না তারা মানবে কি না। নীল এবার মায়াবী দৃষ্টিতে নন্দিতা বেগমের দিকে তাকালো, নরম গলায় বলল, তুমি তো সবটাই জানতে আম্মু। রিজন ছিল বলেই আমি ওর সাথে বাজে আচরণ করতাম, তবে তা মন থেকে কখনোই ছিল না। আমার বাজে আচরণের মধ্যে ভালোবাসা লুকিয়েছিল। এটা তারা বুঝতো না ঠিক, তবে তুমি তো বুঝতে আম্মু। মায়েরা সন্তানের মন পড়তে পারে, তুমিও তো নিশ্চয়ই পড়তে পারো। মাইন্ড রিডার ছিল তো তুমি, বলো? নন্দিতা বেগম অবচল কণ্ঠে বলল, হ্যাঁ, আমি তোর মন পড়তে পারতাম, কারণ আমি তোর মা। সেই সাথে আমি তারার মনও পড়তে পারতাম নীল। ওকে আমি আমার মেয়ের মতোই দেখতাম। তারা খুব আবেগী ধাঁচের মেয়ে। ছোটোবেলায় আরও প্রচণ্ড আবেগকেন্দ্রিক ছিল সে, কিন্তু তুই ছিলি ভীষণ বদমেজাজি, রাগী স্বভাবের। তারার ছেলে মানুষই বা কোনো ভুল ত্রুটি অথবা অবুঝতার বিনিময়ে তুই ওকে বকতি। তোর কটূক্তি শুনে শুনে ওর মন বিষিয়ে গিয়েছিল। ওর অবুঝ আবেগ ভরা মনটাই তুই বারবার ব্যথা দিতি নীল। হোক তা কারণ বা অকারণে, কথাটা তুই নিশ্চয়ই অস্বীকার করতে পারবি না। নীল মাথা নাড়ল, সপ্তপর্ণে বেরিয়ে আসলো একটা দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসের আশ্রয়ে মিশে আছে হৃদয় ভার করা অনুতপ্ততার ছাপ। আজ কয়েকটা বছর কেটে গেছে, নীল তার অনুশোচনার বোঝা বয়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে সে ক্লান্ত হয়ে পড়ছে। জীবনের ওই ভুলগুলোর কারণে, বিশেষত ওই ভুলটার কারণে যন্ত্রণার হতবিহ্বল হয়ে পড়ে আছে নীল। সে যদি ওই ভুলগুলো না করতো তাহলে হয়তো আজ নীলের খুব কাছে থাকতো তারা, ভালোবাসতো ওকে। আমি অনুতপ্ত আম্মু, মেয়েটাকে আঘাত করে ভীষণ অনুতপ্ত আমি। প্রতিনিয়ত পড়ছি, যেন এই অনুশোচনার বোঝা টানতে টানতে ভীষণ কষ্ট হয় আমার। তারা আমার প্রতি ক্ষিপ্ত, ওর মন বিষিয়ে গেছে, এসব ভেবে আমার কষ্ট হয়। নিজের প্রতি রাগ হয়, তীব্র রাগ। নিজেকে শাস্তি দিতে ইচ্ছে করে আমার, কঠোর কোনো শাস্তি। তবে পরবর্তীতে ইচ্ছেটা আর কাজ করে না ভেতরে। মন বলেই দেয়, আমার একাকিত্বের বিষণ্ণতা, অনুশোচনার যন্ত্রণা, এসব কি কঠোর শাস্তির চেয়ে কম কিছু? না, মোটেও না। নীল এবার একটু থামলো। ছেলেটার গলা আটকে আসছে। নীল বরাবরই স্পষ্ট স্বল্পভাষী, কথা কম বলে। তার কথার ধরন সাজানো, সুশৃঙ্খল। তবে তার সাথে কথা বলতে গেলে সে এলোমেলো হয়ে পড়ে। শৃঙ্খলার সীমাবদ্ধতা থাকে না তার মধ্যে। উৎপত্তি হয় অশৃঙ্খলতা, হারায় সে এলোমেলো তালে তলিয়ে যায়। নীল কথা বলতে পারছে না, গলা আটকে আটকে আসছে বারবার। হয়তোবা ছেলেটার কান্না পাচ্ছে, কিন্তু কাঁদতে পারছে না। মায়ের সামনে সে কাঁদতেই চায় না। শুধু মাই নয়, কারো সামনেই নীল কাঁদতে চায় না। নিভৃতে খুব নিরালায়, একাকিত্বে যন্ত্রণার শিবিরে, অবাধ্য কান্নাদের ভিড়ে হারায় সে। তার একান্ত সময়গুলো সঞ্চিত হয় শব্দহীন কান্নায়, কেউ না দেখা কোনো ধোঁয়াশময় প্রহরে। নন্দিতা বেগম নীলের মুখের দিকে তাকিয়ে বুঝে গেল তার ছেলের মনের হাল। তিনি নীলের ডান হাত নিজের দুহাতের ভাঁজে আলতো করে চেপে ধরলেন। ভরাট কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, মন খারাপ করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে, দেখিস। নীল নন্দিতা বেগমকে জড়িয়ে ধরল, আবেগী সুরে প্রশ্ন করল, ও কেন বোঝে না মা? আমি ওকে কতটা ভালোবাসি, কেন বোঝে না বলো? আমার ভালো লাগে না আম্মু, কেন বুঝতে চায় না তারা? বুঝবে নীল, ও ঠিক বুঝতে পারবে একদিন। তোকে ভালোবাসবে তা না, আমার সোনার টুকরো ছেলেকে ভালো না বেসে থাকা যায় নাকি? তারাও না বেসে থাকতে পারবে না নীল, তোকে একদিন অনেক ভালোবাসবে, আমার কথা মিলিয়ে নিস। নীল ওর মাকে ছেড়ে দিয়ে মাথা তুলে তাকালো, ঘোলাসে দৃষ্টি জোড়ায় একরাশ আশা পুরে শঙ্কিত কণ্ঠে বলল, শুনেছি আল্লাহর কাছে নাকি মায়ের করা সন্তানের জন্য দোয়া সবার আগে পৌঁছায়। তুমি একটু দোয়া করে দিবা আম্মু, আমি যেন আমার তারাকে মানিয়ে নিতে পারি। তোমার দোয়া ঠিক কবুল হবে। আম্মু, করবা তো প্রে আমার জন্য? নীলের মাথায় হাত বুলালো নন্দিতা বেগম, হাসি মুখে বললেন, আমি সবসময় তোদের জন্য দোয়া করি।
তোর মনের আশা ঠিক পূরণ করবে আল্লাহ, ইনশাআল্লাহ। নীল মৃদু হাসলো, ওপর ওপর হাসলো, তার ভেতরটা বর্ষাকালের মেঘলা আকাশের মতো ঘন কালো হয়ে আছে। অনিশ্চয়তায় ভুগছে ছেলেটা। একদিকে ভালোবাসাকে পাওয়ার দৃঢ় আকাঙ্ক্ষা, অন্যদিকে তার থেকে পাওয়া অবহেলা। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ভাঙাচোরা হৃদয়, চাপা আর্তনাদে ফেটে যাওয়া বুক, সবটা সহ্য করে যাচ্ছে নীল। এ দগ্ধ বিদগ্ধের খেলায় এখনও টিকে আছে সে। হয়তো একদিন তার অতৃপ্ত ইচ্ছেটা পূরণ হবে, সেই আশাতেই আধ ভাঙা হৃদয়ে কোনো রকমে সান্ত্বনা এঁটে বেঁচে আছে নীল। 15 মিনিটের মাথায় নীলরা তারাদের বাড়ি এসে পৌঁছালো। সারা রাস্তায় নীল তারার সাথে কোনো প্রকার দুষ্টুমি করেনি, ভুল করে দাঁতের ফাঁক দিয়ে একটা ছোট্ট শব্দও করেনি। ছেলেটা চিন্তায় বিমূঢ় হয়ে আছে কিনা, তার প্রিয় একমাত্র কল্পনার রানীর মন হয়তো জয় করতে পারবে না, হয়তো পারবে। নীলকে চুপচাপ শান্ত ছেলে হয়ে থাকতে দেখে তারা বেশ চিন্তিত, কারণ নীলের মন খারাপের কথা তার অজানা। নীল মোটেও শান্ত ছেলে নয়, আর শান্ত হলেও নীল তো তারার কাছেই নয়, সবসময় তারার সাথে দুষ্টুমি করে বেড়ায়। অথচ আজ ওকে শান্ত দেখে মনে হচ্ছে নীল যেন কখনো তারার সাথে এমনটা ছিলই না। সে তো বরাবরই শান্ত, নম্র, ভদ্র স্বভাবের। নীল ভাইয়ের হঠাৎ এমন চুপ থাকার রহস্য আমি ঠিক ধরতে পারছি না। কি হয়েছে ওনার? ব্যাপারটা জানতে হচ্ছে আমার। বাড়িতে ঢুকে সোজা আমার রুমে চলে আসলাম নীল ভাইয়াকে নিয়ে। আমার মা জননীর করা আদেশ, জামাই যেন কোনো রকম অসম্মানিত না হয়। তার সব দায়িত্ব নাকি এখন আমার কাঁধে। এসব করতে কার ভালো লাগে? যত সব আলগা ন্যাকামো। ইস, আইসে আমার জামাই গো, এখন আমায় ওনার দায়িত্ব নিতে হবে। উনি যেন কচি খোকা, 5 বছরের মাসুম ফিডার খাওয়া বাচ্চাকে এখন আমার দেখে শুনে রাখতে হবে। কিশোরী মেয়েকে বুড়ে একটা ছেলের দেখাশোনা করতে দিয়েছে আম্মু। কি জানি আমার মাতাশ্রীর মস্তিষ্কের কয় পারত তার ছিঁড়ে ছন্নছাড়া হয়ে গেছে। আই এম ড্যাম শিওর আম্মুর মাথার ডজনখানেক তার নিঃসন্দেহে ছিঁড়ে কুটি কুটি হয়ে গেছে। নয়তো আমার মধ্যে একটা মাসুম মেয়েকে কারো সেবা করতে বলতো না। আমার ঘরে এসে নীল ভাইয়া স্ট্রেট বাথরুমে ঢুকে পড়লেন, আর আমি চলে এলাম ব্যালকনিতে। আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হলো ছাদ আর বেলকনি। আমার বেলকনি আমার অনেক বেশি ভালো লাগে, যদিও বেলকনিটা গ্রিলবিহীন। পূর্ব দিকে অবস্থান হওয়ার প্রয়াসে সবসময় বাতাস বয়, বৃষ্টিতে ভিজে চুপসে যায়। আবার দুপুরে রোদটাও সরাসরি এসে আছড়ে পড়ে আমার বেলকনিতে। রোদ, বৃষ্টি, বাতাস সব কিছুর কম্বিনেশনে এই জায়গাটায় বসে থাকতে খুব ভালো লাগে আমার। চোখ বন্ধ করে বিকেলের পরিবেশকে উপভোগ করছিলাম। অন্য কিছুতে আমার মনোযোগ ছিল না, সবটা মনোযোগ ঢেলে দিয়েছিলাম প্রবাহমান পবন আর বিশুদ্ধ প্রকৃতিতে। মনোযোগের ছেদ ঘটল হঠাৎ খট করে কিছু একটা শব্দ হতে। পেছন ফিরে তাকিয়ে দেখলাম নীল ভাইয়া বাথরুম থেকে বেরিয়ে দরজা লক করছেন। যা বুঝলাম খটখট শব্দটা এর থেকে আসছিল। ব্যালকনির দরজা থেকে বাথরুম স্পষ্ট দেখা যায়। পাশাপাশি তাই নীল ভাইয়া আমায় দেখেও আমার দিকে তাকালেন না, চুপ করে চলে গেলেন। লুকিয়ে জানালায় উকি মেরে দেখলাম উনি বিছানায় চিত হয়ে কপালে হাতের কনুই দিয়ে শুয়ে আছেন। বুঝতে পারছি না নীল ভাইয়ার হঠাৎ কী হলো, লোকটা এত শান্ত কেন। নানান চিন্তা মাথায় নিয়ে বাথরুমে ঢুকে একটা গোলাপি রঙা সুতি 3 পিস পরে বের হলাম। বেরিয়ে এসে দেখি নীল ভাইয়া আগের অবস্থায় চোখ বুঝে শুয়ে আছেন। এবার আমার বেশ চিন্তা হতে লাগলো। কৌতূহল দমন করতে না পেরে গলা ঝেড়ে কেশে প্রশ্নবিদ্ধ চোখে তাকে বলেই ফেললাম, আপনার কি মন খারাপ নীল ভাইয়া? উনি চোখ খুললেন, কপাল থেকে হাত নামিয়ে রাখলেন, বিষম কণ্ঠে বললেন, নীল ভাইয়া না ডেকে শুধুই নীল ডেকো। আমার নামটা তোমার মুখে দারুণভাবে মানায়, সো ডোন্ট কল মি নীল ভাইয়া, অনলি কল মি নীল। আমি বিস্মিত হলাম। টানা 25 মিনিট চুপচাপ থাকার পর এমন একটা অদ্ভুত কথা মুখ থেকে বের করবেন তা আমার ভাবনাতীত ছিল না। আমি ভ্রু উঁচিয়ে দ্বিধাময় দৃষ্টিতে নীল ভাইয়ের দিকে এক নজর তাকালাম। কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি ফিরিয়ে নিলাম। ওনার সাথে কথা বলতে রীতিমতো ভয় লাগে আমার। কখন কি ভয়ানক কথাবার্তা বলে আমার 12টা বাজাবে তা গ্যারান্টিহীন। ওনার সাথে আর কথায় না মেতে ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম। নীল ভাইয়া আমার পেছন থেকে ডাক দিলেন, তারা আমার মন খারাপ কিনা জানতে চেয়ে চলে যাচ্ছ যে? জানতে কি আর ইচ্ছে করছে না তোমার? আমি পেছন ফিরে চুপটি করে দাঁড়িয়ে পড়লাম। নীল ভাইয়া বিছানা থেকে উঠে বসলেন, মিঠে পায়ে হেঁটে হেঁটে আমার সামনে এসে দাঁড়ালেন। অতঃপর আমার গালে নিজের দুহাত রেখে আদুরে গলায় বললেন, আমার মন খারাপ ছিল, তবে এখন আর নেই, কারণ আমি আমার তারামণির কণ্ঠস্বর শুনেছি। জানো তো আমার তারা ম্যাজিক জানে, ওর সুন্দর হাসি দেখলেই আমার মন ভালো হয়ে যায়। এমনকি ওর এই সুইট বেবি ভয়েস শুনলেও মন খারাপ পালিয়ে যায়, হারিয়ে যায় শূন্যের মাঝে।
যেমনটা এখন হলো, পালিয়ে গেল অবচেতন প্রহরে। তোমার মুখের দৃষ্টি হারিয়ে কেটে গেছে খুচরো মন খারাপের ছাপ। এমন কিউট একটা মেয়ের বাচ্চা গলার সুমিষ্ট কণ্ঠ শুনে কার মন খারাপ থাকতে পারে বলো? সো থ্যাংক ইউ তারামণি। আমার গাল টেনে ক্যাবলাকান্তের মতো হা করে অবচল অবস্থায় তাকিয়ে আছি। হা করে থাকার স্বভাব আমার নেই, কিন্তু আফসোস আর আকস্মিক হা রোধ করার ক্ষমতা আমার নিজের হাতে নেই। নীল ভাইয়ের আজব আজব সব কথাবার্তা আমার স্বচ্ছ মস্তিষ্ককে প্রচণ্ড রকম বিস্মিত করছে। ফলস্বরূপ স্নায়বিক অনুভূতিরা চরম অবাকে পুলকিত হয়ে কাজ করা বন্ধ করে দিচ্ছে, আর আমার মুখের হা অটোমেটিক্যালি খুলে যাচ্ছে। এখানে দোষ মোটেও আমার নয়, এখানে দোষ অভদ্র লোকটার। আমার এভাবে হা করে থাকাটা হয়তোবা নীল ভাইয়ের কাছে খুব অদ্ভুত লেগেছে। উনি ডান হাতটা গাল থেকে নামিয়ে আমার ঠোঁটে আঙুল রেখে হা বন্ধ করানোর চেষ্টা করলেন। এক প্রহর দেরি না করে আমি ফট করে মুখ অফ করে ফেললাম। নীল ভাইয়া হেসে ফেললেন। ওনার হাসিতে উপর থেকে নিচের পাটির 2-3টে এবড়ো থেবড়ো দাঁত দৃশ্যমান। আমি লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিলাম। উনি হাসতেই থাকলেন। চোরা দৃষ্টিতে অগোচরে নীল ভাইয়ের দিকে তাকালাম। লোকটার হাসি দিনকে দিন অসহ্য রকম সুন্দর হয়ে উঠেছে। ওনার এত কিউট হাসি দেখে খুব ইচ্ছে করছে ওনার গালে একটা আস্তাগফিরুল্লাহ। আমি কি ভাবছি, একটা ছেলেকে শেষে কিনা পাপ্পি, সি সি সি, হে আল্লাহ, আমি কি তবে ভালো মেয়ে হতে লুচ্ছি মেয়ে পরিণত হলাম? কি গো বউ, অমন মায়াজরা নয়নে তাকে কি দেখছ? ভালো লেগে গেল বুঝি আমাকে? ভুরু নাচিয়ে ঠোঁটের কোণে মিষ্টি হাসি নিয়ে নীল ভাইয়া হাসতে হাসতে ফট করে বলে ফেললো কথাটা, আর আমি চট করে মাথা নাড়াতে লাগলাম। আফসোস, নার্ভাসনেসের ঠেলায় মাথা না বোধক নাড়াতে গিয়ে হ্যাঁ বোধক নেড়ে ফেললাম আমি। যতক্ষণ ব্যাপারটা বুঝে উঠতে পেরেছি ততক্ষণ আর একটু দেরি হয়ে গেছে। নীল ভাই আমার কানের কাছে মুখ এনে প্রসন্ন হাসি হেসে কৌতুক করে বললেন, তাই নাকি? আমি এবার বর্ষর একটা ঢোক গিলে একটু নড়াচড়া করে দাঁড়ালাম। তোতলাতে বললাম, না 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 না, ভুল করে মাথা নেড়ে ফেলছি ভাইয়া, সত্যি ভুল করে, ফেসফেস করে কথাটা বললাম। কথাটা উনি আমার এত কাছে এসে বললেন যে ওনার নাকের উত্তপ্ত নিঃশ্বাস সঙ্গে সঙ্গে আমার কানে এসে বাড়ি খেতে লাগলো। তৎক্ষণিক স্যাঁত করে কেঁপে উঠল আমার সারা শরীর। একটু সরে জোরে জোরে শ্বাস নিয়ে গুমোট অস্তিত্বকে নীরবে দমন করলাম। নীল ভাই আমার দিকে তাকে মুচকে হাসলেন। মুহূর্তে ওনার 2 গালে কেমন একটা ভাঁজ এসে দেখা দিল। ওনার গালে অবশ্য টোল পড়ে না, এটা টোল নয়, বরং বলবো জিনিসটা অদ্ভুত। একে ডিম্বল বললে ভুল হবে, আবার ভাঁজ বললেও ভুল হবে। বলা যায় এটা ভাঁজ আর টোলের মধ্যবর্তী অবস্থা। হ্যাঁ, ভুল করে বলেছি, এতে হাসার কি আছে শুনি? হালকা কাঁপতে তাই তো, হাসার কি আছে? ওকে হাসবো না, কিন্তু তুমি কাঁপছো কেন? এত কাঁপার কি আছে বেবি? মেকি হেসে কথাটা বলল নীল ভাইয়া। আমি যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে কনফিডেন্টলি বললাম, কই কাঁপতেছি না তো, কাঁপতে যাব কোন দুঃখে? বাই দ্য ওয়ে, আমার অনেক কাজ আছে বুঝলেন, আমি গেলাম। 1 সেকেন্ড দেরি না করে চট করে কেটে পড়লাম। এর থেকে অলওয়েজ 15 ফুট দূরে থাকা উচিত। ঘড়ির কাঁটায় এখন রাত 9টা বেজে 10 মিনিট। খাবার টেবিলে আমরা সবাই বসে খাচ্ছি। আমার ডান পাশের চেয়ারে নীল ভাইয়া, আর বাম পাশেরটাই শিশির ভাইয়া। আম্মু আব্বু আমার অপোজিটে। আজ সারাদিন নীল ভাইয়াকে নিয়ে যা আদিক্ষেতা করেছে আমার বাড়ির লোক, তা বলে কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আসার পরপরই আমার আত্মীয় স্বজনরা হাজির। পাশাপাশি সবার বাড়ি হতে ওদের জামাই দেখতে আসতে মোটেও সময় লাগেনি, আর এসে যাতা করলই। নীল ভাইয়ার সামনে আমাকে উদ্দেশ্য করে সবাই উৎফুল্লতার সাথে বলছিল, কি সুন্দর ছেলে, মাশা আল্লাহ, এরকম সোনার টুকরো ছেলে আজকালকার দিনে পাওয়াই মুশকিল। আমার এক বড় আম্মু তখন বলল, সোনার টুকরো না, এটা আস্ত হীরার টুকরা ছেলে। আমাদের তারার কপালটা কি ভালো দেখেছিস, এত সুন্দর জামাই পেয়েছে। বড় আম্মুর কথা শুনে আমার একজন প্রতিবেশী আন্টি বলল, ইস, ছেলেটাকে আগে পেলে আমার মেয়ের সাথে বিয়ে দিতাম। এরকম জামাই পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আশেপাশে থাকা রমণীরা সায় দিয়েছিল আন্টির কথায়। এসব কথাবার্তা শুনে নীল ভাইয়া মুখ টিপে হেসে কুটি কুটি হয়ে পড়ছিলেন। সকলের আড়ালে উনি আমার কানে ফিসফিসিয়ে বলছিলেন, দেখছো তোমার আন্টিদের কত পছন্দ হয়েছে আমাকে, পারলে এখনই ওনাদের মেয়ের সাথে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেয়, অথচ তোমার আমাকে পছন্দই হয় না। দাঁত থাকতে দাঁতের মূল্য দিও তারামণি, না তো হাতছাড়া হয়ে যাবে দেখো। নীল ভাইয়ের কথাগুলো শুনে মাথায় আগুন ধরে যাচ্ছিল পুরো। ইচ্ছা করছিল পাঞ্জাবির গলা চেপে বলি, কর না বিয়ে, আমার ঘাট থেকে তো অন্তত নামবি। এতটুকুতে নাটক পর্ব শেষ হয়নি। আমার সব আন্টি এবং বড় আম্মুরা মিলে নীল ভাইয়াকে আমার সামনে নিজ হাতে নাস্তা পর্যন্ত খাইয়ে দিয়েছে।
ভাবা যায় কি সাংঘাতিক জামাই পাগল আমার বংশের লোকজন। এ তো সমাপ্ত হয়নি। আজ সন্ধ্যায় আমার আম্মু কম করে প্রায় 20 রকমের নাস্তা বানিয়েছিল আমার জন্য। পর থেকে এখন পর্যন্ত আম্মুকে এত এত নাস্তা বানানো কখনো দেখিনি আমি। এমনকি রাতের খাবারও রান্না করেছে গাদা গাদা। টেবিল সাজিয়ে রেখেছে আম্মু ভরপুর সব আইটেম। আমাকেও এত যত্ন আদি কখনো করেনি, অথচ এই রাক্ষসটাকে আদর যত্নে একেবারে ভরিয়ে দিচ্ছে। চোখের সামনে নিজের আপন মেয়েকে রেখে ওই রাক্ষসটাকে নিয়ে পড়ে আছে ওরা। আমার আব্বু আম্মুর হয়তো কোনো খেয়ালই নেই যে ওনাদের একটা মেয়েও আছে। দেখে তো মনে হচ্ছে আকাশ থেকে হুটহাট একখানা জামাই টপকে পড়েছে, তাই তার যত্ন করা অত্যাবশ্যকীয়। যত সব আদিক্ষেতা। আমার মা জননী নীল ভাইয়ের পাতে সব রকম আইটেম গাদা গাদা করে চাপিয়েই চলেছে। একটা মানুষ মাস দেড়েক না খেয়ে থাকলে তাকে যে পরিমাণ খাবার দেওয়া উচিত, আমার আম্মুও নীল ভাইকে ঠিক সেই পরিমাণ খাবারই দিয়েছেন। পারলে তো আম্মু ওনাকে ঠুসে ঠুসে খাওয়াতো। নীল ভাইকে আজ দেখে আমার বড্ড মায়া হচ্ছে। বেচারির দুঃখী দুঃখী মুখটা দেখে বেশ বোঝা যাচ্ছে উনি দুঃখের সাগরে রীতিমতো হাবুডুবু খেতে বসেছেন। এত খাওয়া যায় নাকি? বেচারার সাথে কি অমানবিক আচরণটাই নিয়ে করা হচ্ছে? আহারে, না জানি ওনার পেটের অবস্থা এখন কি। নীল ভাইয়ের এই দুঃখে সামিল হয়ে তার প্রতি সহানুভূতির বহিঃপ্রকাশ উক্তিস্বরূপ হাত পা ছাড়িয়ে হাসতে হাসতে কেঁদে ফেলতে ইচ্ছে করছে আমার। ওনার স্যাড ফেস অনেকটা গোবেচারা টাইপ হয়ে আছে, তাতে মুখটা দেখার মতো হয়ে উঠেছে। তাই ওনাকে দেখে আমার শুধু হাসতে ইচ্ছে করছে, কিন্তু হাসিটা চেপে রাখতে হচ্ছে কোনো রকম। এই মুহূর্তটা যে কি মধুর আবার বেদনাদায়ক। ওই যে হাত পা ছুঁড়ে হাসতে পারছি না তাই। নীল ভাইয়া হাতের ইশারা সহ মুখ দিয়েও আম্মুকে বারবার বলছে, আর খেতে পারবো না, দিও না ফুপ্পি। কিন্তু আম্মু কথা শুনলে তো তবে। আম্মু দ্বিগুণ উৎসাহ নিয়ে খাবার দিয়েই চলেছে। এদিকে নীল ভাইয়ের অবস্থা করুন। আম্মুর এহেন খাবার খাওয়ার উৎসাহ দেখে ওনার অস্বস্তি আর বুক ফাটা, পেট ফাটা। ওনার পেটের ওপর যা প্রচণ্ড অত্যাচার চলছে তাতে ওনার দুঃখে বুক ফাটা নয়, বলা যেতে পারে পেট ফাটা। নীল ভাইয়ার দুর্বিষহ অবস্থার পেট ফাটা দুঃখ রি রি করে মাথাচাড়া দিয়ে চক্রবৃদ্ধি হারে বেড়ে যাচ্ছে। ওনার চেহারায় তার স্পষ্ট স্ফুটন দৃশ্যমান। নীল ভাইয়া সবার চোখ ফাঁকি দিয়ে আমার দিকে অবলা মুখে তাকিয়ে আছেন। দেখেও না দেখার ভান করে আপন মনে খেতে বসলাম। অনেকক্ষণ বাদে আমার ফোনে একটা মেসেজ আসলো। কোনো অফার মেসেজ এসেছে ভেবে আর কান দিলাম না। 1 মিনিট পর আবারও মেসেজ টিউন বেজে উঠল। খেতে খেতেই ফোন হাতে নিয়ে মেসেজ সেন্ড করলাম আমি। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, তাতে লেখা, সেভ মি তারা, প্লিজ সেভ মি তারা। আমি চমকালাম, কাকে বাঁচাবো আমি? আর কেই বা হেল্প চাইছে আমার থেকে? নাম্বারটায় ভালোভাবে চোখ বুঝিয়ে বুঝলাম এটা নীল ভাইয়ের নাম্বার। এই নাম্বারটা থেকেই সেদিন উনি আমায় কল করেছিলেন। অবাকীয় দৃষ্টিভঙ্গিতে ওনার দিকে তাকালাম আমি। উনি করুণভাবে আকুতি মিনতি করে চোখ দিয়ে ইশারা করে বলছে ওনাকে হেল্প করতে। আমার ফোনে এবার আরও একটা মেসেজ আসলো। বারবার মেসেজ টিউনের শব্দ শুনে আম্মু বেশ বিরক্ত হলেন। ধমকে আমায় বললেন, কেমন অভ্যাস এটা, খাওয়ার সময় মোবাইল টিপা? রাগ বলছি, খাবার সময় অন্তত আরাম দে মোবাইলটাকে। বিশর মুখে কথাটা বললেন আম্মু। ফিসেল মন খারাপ এঁটে মোবাইল টেবিলে রেখে দিলাম আমি। তাতে লাস্ট মেসেজ আর সিন করা হলো না আমার। নীল ভাইয়ের মুখটা এবার কাদো কাদো হয়ে গেছে। ওনার মুখ দেখে আমার আর হাসির জোগাড় রইল না। ওনার কাদো কাদো মুখ দেখে আমার সত্যি সত্যি মায়া হতে লাগলো। আম্মু, ওনাকে এবার ছেড়ে দাও গো, মনে হচ্ছে আর খেতে পারবে না। আমার কথা শুনে আম্মু নীল ভাইয়ের দিকে মনোযোগী দৃষ্টি নিক্ষেপ করতেই তৎক্ষণিক নীল ভাইয়া অসহায় নজরে তাকিয়ে বললেন, আর পারছি না ফুপ্পি। আম্মু বুঝতে পারলেন আর একটু খেলে নীল ভাইয়ের পেট ফেটে যাবে, তাই আম্মুও ক্ষান্ত হলেন। নীল ভাই এবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। খাওয়া শেষ করে আমরা ঘরে চলে আসলাম। রুমে এসে দ্রুত বেডের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বিছানায় আধশোয়া অবস্থায় শুয়ে পড়ল। তৃপ্ততা নিয়ে হাসি মুখে বললেন, থ্যাংক ইউ আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। শাশুড়ি মা আমায় যা খাইয়েছে, আজ আর বিছানা থেকে উঠতে পারবো না বলে মনে হয় না। কোথায় ভেবেছিলাম শ্বশুরবাড়িতে এসে মধুর রাত্রি যাপন করব। আমার সব রোমান্টিক ভাবনায় দিয়েছে আমার শাশুড়ি ঠান্ডা পানি ঢেলে। এসবকে আর ভালো লাগে? দুঃখী দুঃখী ভাব নিয়ে কথাটা বলল নীল ভাইয়া। আচমকা বিষম খেয়ে ফেললাম আমি। কাশতে কাশতে যক্ষারোগী টাইপ অবস্থা হয়ে পড়েছে। আসলে হয়েছে কি, রুমে এসেই আমি বোতলে পুড়ে রাখা পানি খাচ্ছিলাম, আর ওদিকে নীল ভাই এসব বলছিলেন। তবে লাস্ট কথাটা শুনে পানি গিলতে গিয়ে গলায় আটকে যায়। এতে অবশ্য আমার না ওই লুচ্চু ব্যাটার দোষ। শখ দেখো, মরে যাই। উনি মধুর রাত্রি যাপন করতে এসেছেন। হা হা হা, যত সব ফালতু পোলাপাইন। তো রোমান্টিক ভাবনায় শুধু পানি নয় রে,
ছাই পড়বে ছাই। এই তারা, এদিকে এসো না। নীল ভাইয়া আমায় শিশুসুলভ কণ্ঠে ডাকলেন। ওনার এমন শিশুসুলভ কণ্ঠে আমায় ডাকায় কেমন যেন একটা খটকা লাগলো। ঠায় দাঁড়িয়ে থাকলাম আমি। নীল ভাইয়া আবারও আমায় ডাক দিলেন। কি হলো, এদিকে এসো। পা টিপে টিপে হেঁটে ওনার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর শালীন কণ্ঠে বললাম, জি ভাইয়া বলুন। নীল ভাইয়া রহস্যময় হাসি হেসে এক ঝটকায় হ্যাঁচকা টানে আমাকে ওনার গায়ের ওপর ফেলে দিলেন। ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বললেন, কি দেখলে তো, আমার নিজে থেকে উঠতে হলো না, বউ আমার একা একাই হেঁটে চলে আসলো। একেই বলে ভালোবাসা। আমার গালে চুমু দিয়ে আহাম্মক সেজে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম ওনার দিকে। থম মেরে যাওয়া মস্তিষ্ক বলছে, শেষ পর্যন্ত এভাবে বোকা বনে গেলি তারা।